নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন এনকে টিভি বাংলা 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। স্কুল সার্ভিস কমিশন কিংবা এসএসসি তার 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাই বহাল রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে চাকরি গিয়েছে 25,752 জনের। একজন সোমা দাস, তার চাকরি যায়নি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। তিনি ক্যান্সারে আক্রান্ত, তাই তার চাকরি বহাল রয়েছে। আদালত জানিয়ে দিয়েছে অযোগ্য বলে যাদের চিহ্নিত করা হয়েছে কিংবা আদালতের ভার্ডিক্টে যাদের টেন্টেড ক্যান্ডিডেটস বলা হয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। যারা অযোগ্য শুধু তারাই তাদের বেতন ফেরত দেবেন। যাদের চিহ্নিত করা যায়নি তাদের বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই। তবে তারাও কিন্তু চাকরি হারালেন। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। সেই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন চাকরি হারারা। যারা অযোগ্য নন তারা। বয়সের ক্ষেত্রে তাদের কিছু ছাড় দেওয়া হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ হওয়া শিক্ষক শিক্ষিকা, স্কুল শিক্ষাকর্মী সব বন্ধ। তাদের স্কুলে যাওয়া একেবারে বন্ধ। ফলে অনেকের স্কুলে কিংবা অনেক স্কুলে এক বা একাধিক বিষয়ে শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে নেই। আবার কোথাও স্কুলে ঘন্টা বাজানোর লোক নেই। পাশাপাশি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পরিবারে মুশকিলে পড়েছেন, অর্থাৎ তারা পরিবার কিভাবে চালাবেন তাই নিয়েও সমস্যায় পড়েছেন। গতকাল থেকে চাকরিহারাদের এই কান্নার ছবি আমরা আপনাদের দেখিয়ে গিয়েছি। এবার কিছু প্রশ্ন আসছে। গতকাল খুব ইমোশনাল হয়ে প্রতিবেদন দিয়েছিলাম আমরা। সেই ইমোশনের পর 41 পাতার ভার্ডিক্ট কিছু ফ্যাক্টসও দিয়েছে, রেশনাল জাজমেন্টস। যেমন ধরুন, একটি রাজ্যে একটি সম্পূর্ণ প্যানেল দুর্নীতির কাণ্ডে বাতিল হয়ে গেল। 41 পাতার সেই ভার্ডিক্টে, সেই জাজমেন্টে একদম পয়েন্ট টু পয়েন্ট বলা রয়েছে এসএসসি দুর্নীতি করেছে এবং এসএসসি শুধু দুর্নীতিই করেনি, সেই দুর্নীতি থেকে নিজেদের বাঁচানোর জন্য, আড়াল করার জন্য কিংবা কথা প্রসঙ্গে যেটাকে কাভার আপ বলি, কাভার আপ করতে গিয়ে এসএসসি ওএমআর শিটস কিংবা এভিডেন্স নষ্ট করেছে। যার কারণে সম্পূর্ণভাবে 100% কারা দাগী অর্থাৎ কারা অযোগ্য আর কারা যোগ্য সেই সিদ্ধান্ত নেওয়া গেল না। যার কারণে 25,000-এরও বেশি মানুষকে, বেশি শিক্ষকদের চাকরি হারাতে গেল। দুর্নীতি যে হয়েছে তা নিয়ে কিন্তু সন্দেহ নেই, এবং সেটা এই প্রশাসনের সময়কালেই হয়েছে, এই সরকারের আমলেই হয়েছে, তা নিয়েও কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলছেন বটে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যতই নিজের বল অন্যের কোটে দিক, তাকে মানতে হবে তার জামানায়, তার মুখ্যমন্ত্রিত্বে, তারই এক মন্ত্রী, শিক্ষা দপ্তরের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তিনি এই দুর্নীতির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। এবং শুধু শিক্ষামন্ত্রী নন, বোর্ড যুক্ত, কমিশন যুক্ত। কি অদ্ভুত ব্যাপার বলুন তো। সরকারি স্কুল, সরকারি শিক্ষা ব্যবস্থা, তাই নিয়ে দুর্নীতি। তারপর যখন সুপ্রিম কোর্ট রায় দিল, যে রায়ের অলরেডি হাইকোর্ট দিয়ে দিয়েছিল এবং যে রায়ে যেভাবে প্যান আউট করলো, যেভাবে আমাদের সামনে এলো, তার পুরো দায় কিন্তু কমিশনের। কারণ কমিশন যদি এভিডেন্স নষ্ট না করতো, এমআর শিট নষ্ট না করতো, তাহলে হয়তো এই যোগ্য অযোগ্য বাছা সম্ভব হতো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন এখনো সম্ভব। মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন, তবে সেই আবেদনে আদৌ মুখ্যমন্ত্রী সাড়া দেন কিনা সেটাই প্রশ্ন। কারণ গতকাল দেখলাম অভিজিৎ বাবুর নামটি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকভাবে নিতে পারলেন না। কি আজব রাজ্য আমাদের, যে রাজ্যে সরকারি স্কুল, সরকারি পঠন পাঠন, সরকারি শিক্ষা ব্যবস্থা ধসে যেতে চলেছে। এই পরিস্থিতিতে নতুন নিয়োগে কারা অংশ নেবেন, সুপ্রিম কোর্টের রায় তা স্পষ্টভাবে উল্লেখ করা নেই, বলছেন এসএসসি চেয়ারম্যান। এই বিষয়ে তাই আইনজীবীদের পরামর্শ নিতে হবে কমিশনকে। অর্থাৎ এই যে নিয়োগ, সেই নিয়োগে কারা পাঠ নেবেন, কারা আবার রি এন্ট্রি করার সুযোগ পাবেন, সেটা নাকি রায়ে বলা নেই। আইনজীবীরা বলবেন, পরামর্শ আইনজীবীদের কাছ থেকে আসবে, এসএসসি চেয়ারম্যান বলছেন। দেখুন, এখন আমাদের যে সংশয়
দু একটা আছে। অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে। যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায়, ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশন চাইতে হতে পারে। সেটা আমি এখন কিছু বলতে পারবো না। মোট কথা, লিগ্যাল ক্ল্যারিফিকেশন না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি। সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ছিলেন 12,905 জন। ক্লাস 11 এবং ক্লাস 12-এ শিক্ষকতা করতেন 5,712 জন। এছাড়া বাকিরা গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে কর্মরত ছিলেন। একবার সেই গ্রাফিক্সটা দেখাবো আপনাদের, ঠিক কোন কোন ক্লাসে কত শিক্ষক নিয়োগ ছিলেন যারা চাকরি হারালেন। নবম ও দশম শ্রেণীর শিক্ষক পদে শিক্ষকতা করতেন 12,905 জন যারা চাকরি হারালেন। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে ছিলেন 5,712 জন চাকরি গিয়েছে। এছাড়া বাকিরা, এই সংখ্যা থেকে বাকিদের ডিডাক্ট করে নিন, তারা ছিলেন গ্রুপ ডি এবং গ্রুপ সি-তে কর্মরত। এখানেই প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট নির্দেশে যোগ্য অযোগ্য আলাদা করে দিয়েছিল এমন তো কেউ বলেন, নাকি সুপ্রিম কোর্ট তার জাজমেন্টেই বলেছে? জাজমেন্টে কিছু টেবিল পাওয়া গেছে, সেই টেবিলে কি বলা হচ্ছে আসুন। সুপ্রিম নির্দেশে যাদের টাকা ফেরত দিতে হবে, আসুন তাদের সংখ্যাটা দেখে নি, কারা কারা টাকা ফেরত দেবেন। প্যানেল বহির্ভূত ভাবে যাদের চাকরি হয়েছে, অর্থাৎ আউট অফ প্যানেল রিক্রুটমেন্ট, 1212 জন। ওএমআর শিটে গন্ডগোল করে যারা চাকরি পেয়েছেন 1911 জন। যাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র চাকরি দেওয়ার জন্য 749 জন। ওএমআর বিকৃতি করা হয়েছে যাদের 4,091 জন। মোট এখনো পর্যন্ত শনাক্ত করে গিয়েছে 7,963 জনকে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আজ একটি প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্স করে বলেছেন, এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যানের ভিত্তিতেই সর্বোচ্চ আদালত কথা বলেছে, কিন্তু সর্বোচ্চ আদালত সন্তুষ্ট হয়নি। ঠিক কি বলছেন আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দেখুন। যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড, সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণ, তো কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে চাকরিহারাদের মধ্যে যারা এর আগে অন্য কোনো সরকারি দপ্তরে চাকরি করতেন তাদের 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে পূর্বের পদে ফিরিয়ে দিতে হবে। এসএসসি চেয়ারম্যান এই প্রসঙ্গে বলছেন, অন্য চাকরি থেকে কেউ এসে থাকলে সেই তথ্য আমাদের কাছে আছে কিনা আগে সেটা দেখতে হবে। যিনি চাকরিরত কিংবা কর্মরত এটা তার পক্ষে জানা সম্ভব, তিনি পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করবেন। প্রয়োজনে সুপারনিউমারি বা অতিরিক্ত পদ তৈরি করা যেতে পারে। কেন এই নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে সম্ভব নয় তার ব্যাখ্যা দিতে গিয়ে এসএসসি চেয়ারম্যান বললেন, পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিল 26 লক্ষ প্রার্থী, পরীক্ষায় বসেন প্রায় 22 লক্ষ প্রার্থী। এদের মধ্যে নবম দশমের 1,41,000 এবং একাদশ দ্বাদশের 1.5 লক্ষ প্রার্থী রয়েছেন। তাই এত বড় নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে সম্ভব নয়। সুপ্রিম কোর্ট বলছে 3 মাসের মধ্যে করতে হবে, এসএসসি চেয়ারম্যান বলছেন সরি বস, নট পসিবল। দেখুন, একটা নিয়োগ প্রক্রিয়া মানে আমি একটা সেক্টর, তার পরীক্ষার্থীর সংখ্যা কত তার উপর নির্ভর করে। আজকে যদি আমি 4টে সেক্টর একসঙ্গে ধরি, আগের বারে 26 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, তার মধ্যে 22 লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন, অর্থাৎ ওএমআর এর সংখ্যা কম বেশি 22 লক্ষ ছিল। তা 22 লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে, স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু 1.5 লাখ, শুধু 3 লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই। সুতরাং কত প্রার্থী, একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে 4টে সেক্টর চালাচ্ছি,
এই সবের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে। 3 মাসে কখনোই সেটা সম্ভব নয়, রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছিলেন 3 মাসের মধ্যে আদালতের রায় সামনে রেখে এই নিয়োগ প্রক্রিয়া করা হবে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016 কেস সম্ভবত, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে। এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক, কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। আজকে আমি এসছি প্রেস করতে, আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। 25,000 মানে 25,000 ধরবেন না, এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষের ইনভলভ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যা বলছে সুপ্রিম কোর্ট সেইভাবে কিন্তু নিয়োগ হবে। এসএসসি চেয়ারম্যান বলছেন না, এই সময়সীমার মধ্যে নিয়োগ হওয়া সম্ভব নয়। কিন্তু হয়তো মূল প্রশ্নের থেকে আমরা সরে যাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরিহারা, তখন তার প্রভাব কি আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থায় পড়েছে? আলবাত পড়েছে, 100% পড়েছে। এবং তার দায় কার? তার দায় একেবারে কমিশনের এবং এই রাজ্য সরকারের। এই রাজ্য সরকারের আমলে দুর্নীতি হয়েছে, তাই এই রাজ্য সরকারের দায় তো বটেই, এবং কমিশন দুর্নীতি করেছে, তাদের দায়ও বটে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বাম বিরোধী সবার ওপর দোষ টানলেন, আরোপ করলেন। কিন্তু এটা ভুলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতিটা হয়েছে তার সরকারের আমলে। দুর্নীতি করেছে কমিশন, দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত তার ক্যাবিনেটের একজন প্রাক্তন মন্ত্রী, যিনি সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন। তাই সরকার কি দ্বার ঝেড়ে দিতে পারে? না, পারে না। শিক্ষা ব্যবস্থা যদি ধসে যায় কিংবা যদি ধসের মুখে পড়ে, তার দায় এই সরকারকে নিতে হয়তো হবে। এবং যে ধসছে সে কথা ব্রাত্য বসুও বলছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর 2016 নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন এই তথ্য মনে হয় ঠিক নয়। মানে শুনুন। আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয়। বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সে বার্তায় পরিষ্কার করে তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন। আর আপনারা যেটা বলছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে মানে সুপ্রিম কোর্ট বলে দিল তাদের চাকরি বাতিল, আর আপনি বলছেন যে আপনার কাছে কোনো তথ্য নেই তারা আদৌ স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না। আচ্ছা শিক্ষামন্ত্রী, আমাদের কাছে হয়েছে। মন্ত্রী মশাই, আসুন আপনাদেরকে কয়েকটা তথ্য দিই। প্রথম শুরু করব জলপাইগুড়ি দিয়ে। কোর্টের নির্দেশে চাকরি বাতিলের জেরে খাতায় কলমে স্কুলে আর কোনো শিক্ষকই রইল না, থাকলো না কোনো শিক্ষককর্মীও। ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল, আসুন ধূপগুড়ির জুনিয়র হাই স্কুলের চিত্র দেখুন। দেখুন এই ছবিটা দেখুন, ছবিটা দেখো, ভাবুন একটি ছেলে একা ক্লাসে বসে রয়েছে, শিক্ষক নেই, শিক্ষিকা নেই, স্কুলের শিক্ষাকর্মীরাও নেই। মন্ত্রী মশাই, ছবিটা বোধহয় আপনি দেখেননি না, তথ্যটা নেই, তথ্য আমরা দিচ্ছি আপনাকে। দেখুন ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল খালি। এই স্কুলে সম্প্রতি মৃত্যু হয়েছিল স্কুলের একমাত্র শিক্ষকের। অন্য স্কুলের এক শিক্ষিকাকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। মানে বুঝতে পারছেন, প্রথম থেকেই বেহাল দশা। গোটা স্কুলে মাত্র একজন শিক্ষক। দেখুন কি অবস্থা, ছেলেটা ফাঁকা ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে বসে রয়েছে, শিক্ষকই নেই। অন্য স্কুল থেকে একজন শিক্ষিকাকে দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয়েছিল। স্কুল চালানোর দায়িত্ব ছিলেন এক গ্রুপ ডি কর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি গিয়েছে, যার জেরে খাতায় কলমে স্কুলে আর কোনো শিক্ষক শিক্ষাকর্মী কেউই নেই।
ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল, ধূপগুড়ি। আসুন এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে দেখি কি অবস্থা। অঙ্ক কষানোর লোকটাও চাকরিহারা, চাকরি বাতিলে রাজ্য জুড়ে শিক্ষায় এখন সংকট যে দেখা দিয়েছে। দেখুন, সুপ্রিম রায়ে ভদ্রকালী হাই স্কুলের অঙ্ক শিক্ষক তার চাকরি গিয়েছে। ইসলামপুরের এই স্কুলে মোট 6 জন চাকরি হারিয়েছেন। গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পর স্কুলে আসেননি একজনও চাকরিহারা। 24 জন শিক্ষকের মধ্যে এখন 18 জন শিক্ষক রয়েছে। কিভাবে চলবে পঠন পাঠন? মাথায় হাত কর্তৃপক্ষের। শুনুন। এখানকার পার্মানেন্ট টিচার ছিল 20 জন টিচার ছিল, তার মধ্যে 6 জন টিচারের এখন অব্দি জানা আর কি 6 জনের। আমাদের যে 24 জন ছিল তা নিয়ে সম্ভব হচ্ছিল না, এখন আরো খারাপ অবস্থা হলো। তার মধ্যে দুটো সাবজেক্টের টিচার প্রায় নাই আর কি, একদম একটা অঙ্কের তো নেই একদম, আর জিওগ্রাফির একজন টিচার থাকলো। ম্যাথের ক্ষেত্রে আমার খুব 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 অসুবিধা হবে আর কি। কি করে চালাবেন? এখন দেখি, আমরা টিচারদের নিয়ে বসবো, স্টাফ কাউন্সিলে বসবো, কিভাবে কি করা যায়। অঙ্কের ক্ষেত্রে খুব সমস্যা হবে, জীবনের অঙ্কটাই তো কিরকম মিলল না আর। আচ্ছা, সরকারি স্কুলে মানুষ কেন যায়, কারা যায়? সরকারি স্কুলে তারা যায়, বিশ্বাস করুন, যারা প্রাইভেট স্কুলের সেই বিরাট বিরাট টাকা অ্যাফোর্ড করতে পারেন না। প্রাইভেট স্কুল মানেই কিন্তু টাকার খাই, লক্ষ লক্ষ টাকা সেখানে মাইনে। সেই প্রাইভেট স্কুলে সবসময় দিন আনা দিন খাওয়া মানুষ, গরিব মানুষ তাদের ভবিষ্যৎ প্রজন্মকে পাঠাতে পারেন না। তাদের ভরসা একমাত্র এই সরকারি স্কুলগুলো। কিন্তু সেই সরকারি স্কুলগুলোর যা অবস্থা, আগে থেকেই খুব বেহাল অবস্থা ছিল, আর এখন আরো যে বেহাল অবস্থা হলো, তাতে শিক্ষায়, সরকারি শিক্ষায় বিপর্যয় এলো। কিন্তু দেখুন কি অদ্ভুত আমাদের নিয়তি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন কোনো তথ্যই নাকি তার কাছে নেই। What exactly are you doing in your portfolio, Mr. Minister? করছেনটা কি আপনি পোর্টফোলিও নিয়ে? আপনি জানেনই না আপনার দপ্তরে কি হচ্ছে। মালদায় আসুন, শেষ হয়নি এখনো, দেখতে থাকুন। মালদা জেলার পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয় পঠন পাঠন লাটে ওঠার পরিস্থিতি। এই বিদ্যালয়ে মোট 39 জন শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে 8 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের নির্দেশে বরখাস্ত, চাকরি চলে গিয়েছে তাদের। আজ তারা বিদ্যালয়ে আসেননি। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের ক্লাস নিতে সমস্যায় পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুনুন। আমাদের বড় স্কুল, এখানে আমরা পার্মানেন্ট টোটাল 39 জনের মধ্যে 10 জন, তার মধ্যে 8 জন টিচার এবং 2 জন নন টিচিং স্টাফ গতকালের যে রায় তাতে এফেক্টেড হয়েছেন, এবং আজকে থেকে তারা কিন্তু স্কুল আসছে না। স্যার, এই যে সামনে পরীক্ষা রয়েছে, কিভাবে ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, এটাতে খুব চিন্তায় আছি যে আমার এতগুলো স্টুডেন্ট, এতগুলো ঘরে আমি কিভাবে পরীক্ষা ব্যবস্থাটা চালাবো। মানে 8 জন, তার সাথে সাথে গ্রুপ ডি 2 জন, মানে গ্রুপ ডি ছাড়া আমার এই যে ঘন্টা দেওয়া, তারপরে ঘরের চাবি খোলা, এইগুলো মানে কাকে দিয়ে করাবো, আমি এখন খুব চিন্তায় পড়ে গেছি। এবার আসুন মুর্শিদাবাদের পঞ্চগ্রাম হাই স্কুলের কথা শুনি। সেখানে এমন অবস্থা যে শিক্ষক নেই, শিক্ষকের অভাব, সেই কারণে পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছে। এমনকি ছাত্রছাত্রীদের জন্য 2টো বিভাগ চালু করা হলেও সেটাও নিয়ে আসা হয়েছে একসঙ্গে, অর্থাৎ 2টো ক্লাস এখন একসঙ্গে এক জায়গায় বসে ক্লাস করছে, কারণ শিক্ষক নেই। একই সঙ্গে ক্লাস শুরু হলো ছাত্রছাত্রীদের। 33 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 13 জন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ায় ছাত্র এবং শিক্ষকদের মধ্যে অনুপাত দাঁড়িয়েছে 1 জন শিক্ষক পিছু 225 জন ছাত্রছাত্রী। কি অদ্ভুত রেশিও! 225 জন ছাত্রছাত্রীকে পড়ানোর দায়িত্ব 1 জন শিক্ষকের। সরকারি স্কুলের অবস্থা। এরপর মাথায় হাত প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক শিক্ষিকা সবার। খাতা দেখা অসম্ভব, সেই কারণেই নোটিশ দিয়ে তারা পরীক্ষা বন্ধ করেছেন। শুনুন।
আমাদের স্কুলের পরিস্থিতি খুব ভয়ঙ্কর। আমাদের স্কুলে বর্তমানে 33 জন হেডমাস্টারকে দিয়ে 33 জন শিক্ষক ছিলেন। 33 জনের মধ্যে আমাদের স্কুলে 13 জন শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া, এনারা এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে আজকে কর্মচ্যুত। ওনারা আজকে কেউ আসেননি, ওরা স্কুল ফাঁকা। আজ 4 তারিখ এপ্রিল মাসের, আজকে থেকে আমাদের স্কুলের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এক্সামিনেশন ছিল। দুঃখের বিষয়, আমরা এমসির সঙ্গে কথা বলে, সেক্রেটারি সভাপতি সাহেবের সঙ্গে কথা বলে সেই পরীক্ষাটা স্থগিত করতে বাধ্য হয়েছি। স্কুলে আজকে ক্লাস পঠন পাঠন চলছে। ফার্স্ট পিরিয়ড দেওয়ার মতন টিচারই আমরা পাচ্ছি না। আমাদের 20টা ইউনিট, 21টা ইউনিটে আমরা এখন এই মুহূর্তে বর্তমানে পার্মানেন্ট টিচার আছি 20 জন, হেডমাস্টার ধরে। সেই 20 জনের মধ্যে আজকে 21টা ইউনিট আমরা চালাতে পারছি না। ফার্স্ট সামেটিভ পরীক্ষা ছিল। এই উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে পরীক্ষা পোস্টপন করা হলো। কারণ এই পরীক্ষা পরিচালনা করতে গিয়ে যে ইনভিজিলেশনের যে ব্যাপারটা রয়েছে, সেটা এত কম শিক্ষক নিয়ে সেটা করা কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রধান শিক্ষক মহাশয় ফার্স্ট সামেটিভ পরীক্ষা স্থগিত করে দিয়েছেন। আমরা আগে শিক্ষকের যেহেতু ছিল, সাফিসিয়েন্ট ছিল শিক্ষক, সে কারণে আমরা ছেলেদের এবং মেয়েদের আলাদা শ্রেণীকক্ষেই আমরা ক্লাস করাতাম। কিন্তু এখন বাধ্য হয়ে কী করতে হয়েছে যে ছেলেদের এবং মেয়েদের একই ক্লাসে আমরা ক্লাস করাচ্ছি। হ্যাঁ, তাছাড়া কোনোভাবেই দেখছি যে অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবো না আমরা। চাকরি বাতিল, রাজ্য জুড়ে হাহাকার। শোকে শুধু চাকরিহারারাই নেই, প্রিয় শিক্ষকদের হারিয়ে কান্নায় ভেঙে পড়ল স্কুলের পড়ুয়ারাও। ফরাক্কার অর্জুনপুর হাই স্কুলে দেখা গেল এই চিত্র। অর্জুনপুর হাই স্কুলে চাকরি গিয়েছে 36 জন শিক্ষক ও শিক্ষিকার। 67 জনের মধ্যে চাকরি গিয়েছে 36 জনের। শিক্ষকদের হারিয়ে চোখে জল মুছছে পড়ুয়ারা, দেখুন। এখন আমরা থাকলাম 31 জন থাকলাম, 67 জন ছিলাম, 34 চলে গেল, 31 এখন থাকলাম, প্রায় 9,500। যেহেতু কালকেই ঘটনাটা ঘটেছে, তো একদিনে তো হয়তো মানে আমার যারা হয়তো কমিটি আছে তাদেরকে বলেছি, আর উপর থেকে কি নির্দেশিকা আসছে সেটা দেখব, তারপরে তখন আলোচনা মাফিক প্রয়োজন হলে আমি কমিটিকে তো বলেছি, কমিটি বসবে, প্লাস লোকাল যারা হয়তো লোকজন আসছেন তাদেরকে নিয়ে বসবো, দিয়ে যেটা ভালো হয় সেটাই করবো আর কি, চেষ্টা করবো। আপনারা এবং ছাত্রছাত্রী যারা আছে কতটা বিপাকে পড়লো এই যে? এখন তো প্রচুর পরিমাণে মানে বিপাকে পড়ে গেলাম। এর যদি সুরাহা না হয় তাহলে কঠিন অবস্থা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে। চাকরি খুইয়েছেন মৃণালকান্তি শাহ। নদিয়ার শিমুরালী উপরেন্দ্র বিদ্যাভবনের শিক্ষক ছিলেন মৃণালকান্তি। ছাত্রদের রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। চাকরি হারিয়ে ভেঙে পড়েছেন মৃণালকান্তি। শুনুন মৃণালকান্তির বক্তব্য। তারপর পরবর্তীতে উনি ট্রান্সফার নিয়ে আমার বিদ্যালয়ে আসেন। মানসিক দৃষ্টিহীন প্রতিবন্ধী, কিন্তু উনি যথেষ্ট খুব ভালো শিক্ষক মশাই। তিনি ছাত্রদের সঙ্গে মাস্টারমশাইয়ের সঙ্গে খুব ভালো মানিয়ে নিয়েছেন তিনি, এবং ছাত্ররাও মাস্টারমশাইকে খুব ভালোবাসে। তো সুতরাং যদি তাকে অন্য বিদ্যালয়ে এই রায়ের বলে চলে যেতে হয়, সেটা আমাদের কাছে বেদনাদায়ক। ফুলমোহন হাই স্কুল চাকরি গিয়েছে 4 জনের। চাকরিহারাদের মধ্যে 2 জন শিক্ষক, 2 জন শিক্ষাকর্মী। শিক্ষাকর্মীদের ঘাটতি নিয়ে চিন্তায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঘন্টা বাজানোর লোকও থাকলো না আজ, দেখুন। মানে সকালবেলা এসে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছি। এরা আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং এদের উপরে নির্ভরশীল। সেই জায়গায় দাঁড়িয়ে এই রায় আমাদের বিদ্যালয়ের জন্য একটা মানে ভীষণ শক হয়ে গেল। একজন ছিলেন, তিনি তো চলে গেলেন, এখন তার নাম বিপ্লব বিশ্বাস। এখন ঘন্টা কে বাজাবেন সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। একজন ক্যাজুয়াল হিসাবে রাখার কথা ভাবা হচ্ছে, উনি যদি করেন তাহলে ক্যাজুয়াল দিয়ে আমাদের চালাতে হবে। স্কুলে একজন মাত্র শিক্ষক ছিলেন, পার্মানেন্ট শিক্ষক ছিলেন, স্থায়ী শিক্ষক। তারও চাকরি গেল সুপ্রিম কোর্টের নির্দেশে। স্কুল চলবে কিভাবে সেই চিন্তায় দিশেহারা স্কুলের অস্থায়ী শিক্ষক ও কর্মীরা। আরামবাগের খানাকুলের গুজরাট জুনিয়র হাই স্কুল, একমাত্র একজন স্থায়ী শিক্ষক অভিজিৎ পালুই ছিলেন। তিনি ঘটনাচক্রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার চাকরি গন। স্কুল লাটে উঠেছে, দেখুন।
এবারে আমাদের গ্রামে যে একটা হাই স্কুল হয়েছে আমাদের এটা খুবই উপকার। তো আমাদের ছেলেরা যখন দূরে যাবেন না, আমাদের প্রচুর প্রবলেম। 8 ঘন্টা দূরে একটা স্কুল আছে, এবার জল বৃষ্টি ঝড়ে তো আর যেতে পারবে না, বাম্মা ছাড়তে মানে হচ্ছে রাস্তার দিকে তাকিয়েই থাকতে হবে। এসআই যা ডাইরেকশন দেবেন সেটা আমরা মানবো। একজন গেস্ট টিচার আছেন, উনি কি করেন এখন দেখা যাক। খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি, ছেলেদের পড়াশোনার খুবই ব্যাঘাত ঘটবে। কারণ একজন গেস্ট টিচার আর আমি খাতা দেখা, ব্লকের কাজে যাওয়া, মিড ডে মিল সামলানো, এছাড়াও আরও স্কুলের আরও আনুষঙ্গিক কাজ থাকে। গেস্ট টিচার উনি আর 1 বছর আছেন স্কুলে, অ্যাকচুয়ালি আমি একাই কী করে সামলাবো বুঝে উঠতে পারছি না। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই চিত্র, উত্তর থেকে দক্ষিণ শুধু এই ছবি দেখা যাচ্ছে। এবং তারপরও শিক্ষামন্ত্রী বলছেন যে তার কাছে কোনো তথ্য নেই। তাহলে শিক্ষামন্ত্রী, অত্যন্ত বিনম্র নিবেদন আপনাকে, আপনি এই পোর্টফোলিওতে করছেনটা কি? আপনি এই মন্ত্রকে কি করছেন? রাজ্যের সরকারি স্কুলের যদি এই অবস্থা হয়, এবং আজ সকালে দাঁড়িয়ে যখন আপনি বিবৃতি দেন আপনার কাছে কোনো তথ্য নেই যে স্কুলে শিক্ষকরা যাচ্ছে কি জানা যাচ্ছে, তাহলে আমরা প্রশ্ন করছি আপনি ওই চেয়ারে কি করছেন? এটা আপনার দায়িত্ব। আর আপনি যদি প্রশ্ন করেন আমরা কেন এই প্রশ্ন করছি, আলবাত করব। আপনার স্যালারিটা আছে আমাদের করের টাকায়, আমরা জনগণ, আমরাই প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। দুর্নীতি করেছে, আর সেই দুর্নীতির জন্য একটা গোটা প্রজন্ম, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো, তারাই দুর্নীতির শিকার হয়েছে। কারণ তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর এই নিয়ে রাজনীতি হবে, পলিটিক্যাল ব্লেম গেম হবে, হচ্ছেও। কিন্তু এদের কথা কে বলছে? বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন। বলছেন পরিস্থিতির আঁচ করেই গত ডিসেম্বরে বিজেপি বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শুনুন শুভেন্দু বাবুর বক্তব্য। কালকে মুখ্যমন্ত্রী দিগ্ভ্রান্ত হয়ে উন্মাদের মতো কতগুলো প্রশ্ন করেছেন, কতগুলো অভিযোগ করেছেন কালকে প্রেস কনফারেন্সে। ওই প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল চোরের মায়ের লম্বা গলা, চোরের মায়ের লম্বা গলা। এবং উনি অবৈধভাবে নিয়োগ হওয়ার জন্য এবং এসএসসির জন্য প্যানেল বাতিলকে নিয়ে কোনো প্রশ্ন করেননি। কেন হলো, কারা করলো, তার ফ্যাক্ট ফাইন্ডিং করেননি। দেখুন, আপনারা রাজনীতি করবেন, আপনারা রাজনীতির নেতারা নিশ্চয়ই করবেন, কিন্তু সেই রাজনীতির শিকার হচ্ছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, এই দেশের ভবিষ্যৎ, এই রাজ্যের ভবিষ্যৎ। আরে দেউচা পাচামিতে 100 বছরের বাংলার ভবিষ্যৎ গড়ার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা যে ধসে পড়তে চলেছে সেটা স্বীকার করুন, স্বীকার করে স্টেপস নিন। একের পর এক স্কুল দেখালাম যে স্কুলে শিক্ষক নেই, একমাত্র শিক্ষক চলে গিয়েছে বলে একটা বাচ্চা হাঁ করে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে বসে আছে। ছবিটা আমাদের নাড়া দেয়, আপনাদের কেন নাড়া দেয় না? কেন আপনারা বুঝতে পারেন না যে আপনারা ওই চেয়ারগুলোতে, ওই মসনদে বসে ছিনিমিনি খেলেন আম জনতার জীবন নিয়ে? দুর্নীতির দায় আপনাদের নিতে হবে, কিন্তু তার মাসুল আমরা চোকাবো না, চোকাচ্ছি আমরা। বছরের পর বছর আমরাই চুকিয়ে গেছি, এই আম জনতাই আপনাদের দুর্নীতির মাসুল চোকায়। আর নয়, এবার ছাড়ুন, জোর হাত করে বলছি, এবার ছাড়ুন। এই সরকারি স্কুল গরিব মানুষের একমাত্র ভরসা, উজ্জ্বল ভবিষ্যতের, সেটা কেড়ে নেবেন না প্লিজ। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। কারণ এই মুহূর্তে এই রাজ্যে চাকরি যাওয়ার ঠিক পরের দিন যখন শিক্ষা ব্যবস্থার এই অবস্থা, তখন ঠিক পরের দিন আজকে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, গুলি চলছে নারায়ণপুরে, রাজারহাটে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনুস, মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, তারা বৈঠকে গিয়েছেন ব্যাংককে। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ।
প্রথমার্ধে দেখালাম কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় লাটে উঠতে চলেছে, কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সমস্যা, ধস যাই বলবেন একসাথে নেমে এসছে। সরকারি স্কুল জানেন তো কি গরিব মানুষের ভরসার জায়গা, তাদের পরবর্তী প্রজন্ম শিক্ষার আলো পাবে এই ভরসা করেই কিন্তু গরিব মানুষ সরকারি স্কুলে পাঠায়, কারণ প্রাইভেট স্কুলের ফিজ প্রচুর। সেই সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা যদি পঠন পাঠন লাটে ওঠে দুর্নীতির দায়, তাহলে এই সরকারকে দুষবেন না, রাজনীতিকে দুষবেন না, কাকে দুষবেন? নেতাদের চুরির মাসুল আর কতদিন গুনবে জনতা? গতকালকে এমন একটা খবর প্রকাশিত হলো, 26,000 মানুষের চাকরি যাওয়ার খবর। আটকে উঠলাম আমরা এই জেনে যে কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা পার্থক্যই করা গেল না, কারণ কমিশন সব পুড়িয়ে ফেলেছে, সব নষ্ট করে ফেলেছে। তারপর আজকে কি জানতে পাচ্ছি? আজকে জানতে পাচ্ছি নারায়ণপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে এবং সেখানে গুলিও চলছে। এই সংস্কৃতি তো আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা দিতে চাই না। নারায়ণপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলল। সব্যসাচী দত্ত, তাপস চ্যাটার্জি ঘনিষ্ঠদের বিবাদ চরমে। ঈদের দিনে সব্যসাচীকে নিমন্ত্রণ করেছিল তৃণমূল কর্মীরা। অভিযোগ এরপরেই হামলা করেন শেখ আজাদ বাবা। অভিযোগ বাড়িতে এসে হামলা করেছে তৃণমূল কর্মীদের একাংশ। অভিযোগ হামলায় নেতৃত্ব দেন খোদ তাপস চট্টোপাধ্যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঠিক কি কি অভিযোগ চলুন একবার দেখে নিই। हमारे घर में हुआ था कि ऐसे नॉर्मली मेरे पापा सब कोई भाई बहन थे उनके तो बात कर रहे, तो नॉर्मली हमारे घर में ईद के दिन सब्यसाची दत्ता एज अ गेस्ट हमारे घर आए थे। गेस्ट को हम लोग बुला सकते, ये कहीं का लॉ नहीं है कि कहीं गेस्ट हम लोग नहीं बुला सकते, चाहे वो चेयरमैन है चाहे वो कोई भी हो इंसान को बुला सकते। तो प्रॉब्लम क्या था, तापस चैटर्जी को जो हमारे घर में फायरिंग करवाया है, आज़ाद गुंडा के मेरे ऊपर खुद हमला किया है, मेरे फैमिली मेंबर्स को किया है, मेरे पापा अफसार अहमद और आज़ाद अहमद दोनों घर पे धमकी देके गया है। ठीक है, उसके लिए हम लोगों को प्रोटेक्शन के लिए कुछ चाहिए और लड़की के ऊपर हाथ उठाया है, तो कहाँ पे उठाया है, तो कहाँ पे ये लोग। ওই পরিবারের লোকদের নিয়ে বক্তব্য আছে, ওই পরিবারের লোকরা কি বলছেন শোনালাম আমরা। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তার প্রতিক্রিয়া ঠিক কি শুনুন। আনকালচার লোক নাকি ওদেরকে বাড়িতে নিমন্ত্রণ করলে আমরা বলবো ওনার সঙ্গে ওদের একটা সখ্যতা থাকতেই পারে এবং সেটি আমাদের কোনো বক্তব্য নেই। ওই পরিবারের লোকেদের নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, তারা নানা কারণে অনেক এরকম এই করেন ইত্যাদি করেন, এটা নিয়ে হয়তো কোনো ছেলে বলে কোনো বিষয় হয়েছে, তো সেটাকে নিয়ে আমাদের বলেছে যদি তার কারো ভালো না লাগে তোমরা বয়কট করো, কিন্তু তোমরা কোনো এতে করবে না। এইটা ওদের নাকি গায়ে লেগেছে এবং নাকি এটা আমরা একটা বলেছি যে এরকম অনেক রকম লোকের আছে যার বিষয় যে একটা গরিব একসময় একজন ওই পাড়ার নামই ওদের নামই পাড়ার নাম বলতে হতো, এখন বলতে হয় না, গরিব মানুষ নিজে। এটাই ছিল আমাদের বক্তব্য, অন্য কোনো বিষয় না। এবার তারপরে কোনো বা কোনো রকম ব্যাপার শুনেছি নাকি কিছু খিস্তি গালাগাল নেতৃত্ব সবার নাম ধরেই বলতে আরম্ভ করেন, তারপরে এটা নিয়ে নাকি কোনো একটা উত্তেজনা দেখা দেয়। তারপর আপনি শোনার পর ডাকিয়ে ভাইরা আসে বলছে দাদা ওরে আস্তে আস্তে তিনি আসতে চাননি, তখন সে আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। পাড়াগতভাবে অনেক ঘটনা হয় চ্যাংলার ছেলে কম বয়সী ছেলেদের মধ্যে, আমরা সেটা ঘটনাটা বলে আমরা বলার চেষ্টা করেছিলাম, তারপরে হয়নি। তারপরে বিষয়টা এখন ওরা বলছে পুলিশ দেখুন, গুলি চালিয়ে থাকে, পরিস্থিতির অভিযোগ থাকে, পুলিশ তদন্ত করে দেখুন। কিসের জন্য হামলা? ঈদের নেমন্ত্রণকে ঘিরে হামলা? কি ঘটনা জানেন? কি 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 অদ্ভুত ঘটনা! এই সংস্কৃতি কোন রাজ্যের? আমাদের বাংলার। দেখুন ছবিগুলো দেখুন ঠিক কিভাবে হামলা চালানো হয় আজ, এবং এই হামলার একদিকে তৃণমূল, অন্যদিকেও তৃণমূল, তৃণমূলে মারামারি। দেখুন ভালো করে দেখাবো, বড় করে দেখাবো, আওয়াজ শোনাবো, কি অবস্থা দেখুন। ঠিক এভাবে প্রকাশ্য দিবালকে হামলা চালানো হয়। তাই নয়, শুনলে গুলি চালানো হয়। শুনুন। लोग है कौन? मेरे सामने चल बाप आजाद से বাঁশ, লাঠি, সোটা সব নিয়ে রীতিমতো ফার্নিচার ভাঙা হচ্ছে, তাণ্ডব চলছে রাস্তায়। তাণ্ডব করছেন কারা? তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কাদের বিরুদ্ধেই আক্রমণ? তারাও তৃণমূল কংগ্রেস। কি অবস্থা!
এখানে তো আর আপনি বিরোধীদের দায়ী করতে পারবেন না যে বিরোধীরা তাণ্ডব করেছে, না, করছেও শাসক দল, সইছেও শাসক দল। কি অদ্ভুত! শুধু তাই নয়, রিভলভার উঁচিয়ে একজন বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে, সেই ছবি দেখাবো। রিভলভার উঁচিয়ে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে, শূন্যে ফায়ার করছে, আসবাবপত্র ভাগছে। এই দেখুন হাতে রিভলভার, দেখুন কি সংস্কৃতি! হাতে রিভলভার নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করছে, শূন্যে ফায়ার করছে। ইজ দিস দ্য সিটি উই লিভ ইন? আমরা এই শহরে বাস করি, যে শহরে দিনে দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এভাবে বন্দুক উঁচিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন, এবং তারপরও আমাদের বলতে হবে যে এই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম পারফেক্ট। সরি বস, পারলাম না, জাস্ট হবে না। কি করে হবে? চোখের সামনে প্রমাণ দেখছি। তৃণমূল কংগ্রেসের একাংশ দিনে দুপুরে হাতে বন্দুক নিয়ে দাপাদাপি করছে, নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তায় টেনে আনছে। এই বাড়িতে ওই এক তৃণমূল কর্মী ছাড়া বাকি যারা আম জনতা ছিলেন তারা কেন এই ট্রমার ভেতর দিয়ে যাবেন? তাদের নিরাপত্তায় এত বড় প্রশ্ন কেন উঠবে? শাসক দল কিভাবে এর থেকে গা ঝাড়া দেবে? শিক্ষা ব্যবস্থা তো লাটে তুলে দিয়েছেন, দোষিয়ে ফেলেছেন শিক্ষা ব্যবস্থা। শিক্ষা না থাকলে এই রাজ্যে এই হবে, এই নৈরাজ্য হবে, এই নৈরাজ্য, এই ছবি একদম চোখে আঙুল তুলে দেখাচ্ছে যে রাজ্যে শিক্ষায় জোর নেই সেই রাজ্যে এই দাদাগিরি হবে। যদি শান্তিতে থাকতে চান তাহলে তৃণমূলকে বর্জন করতে হবে। এই প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা সপ্তর্ষি দেব। শুনুন। আমি আপনাদের মাধ্যমে রাজারহাটের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে বলতে চাই যে যদি শান্তিতে থাকতে চান তাহলে তৃণমূলকে বর্জন করুন। যদি শান্তিতে থাকতে চান তাহলে তৃণমূলকেই বর্জন করতে হবে। তৃণমূলের এই গোষ্ঠী ওই গোষ্ঠীকে মারবে, আর সেই গোষ্ঠী কমলে 40টা রাউন্ড গুলি চলবে, আর সাধারণ মানুষের বাড়িতে সেই গুলির খোল পাওয়া যাবে, এই জিনিস পশ্চিমবাংলায় চলতে পারে না। পুলিশ কি করছিল? নারায়ণপুরে একটা থানা আছে, সেই থানায় কি আইসি আছে? সেই থানায় কি আইসি আছে? তাদের ভূমিকাটা কি? কি করে তারা? জবাব দি করা। কি করে গুলি চললো? কে গুলি চালালো? সে গুলি কোথা থেকে এলো? বন্দুক কার? গ্রেপ্তার হবে? কোনো গ্রেপ্তারি হবে না। আমাদের সহজভাবে তিনটি প্রশ্ন রয়েছে। এক, এই তাণ্ডব চললো, পুলিশ কোথায় ছিল? দুই, কাউকে কি গ্রেফতার করা হয়েছে? যদি হয়ে থাকে কতক্ষণ পর গ্রেফতার করা হয়েছে? তিন, ওপেনলি এরকম আর্মস নিয়ে দাদাগিরি করছে এবং তাদের বলা হচ্ছে তারা বিধায়কের ঘনিষ্ঠ, সেই বিধায়ককে কি একবারও শোকজ করা হয়েছে কিংবা তার বিরুদ্ধে কোনো স্টেপস নেওয়া হয়েছে? আম জনতা কি দোষ করেছে যা তাদের দিনে দুপুরে এই ট্রমা সইতে হবে, এই তাণ্ডব, এই দাদাগিরির মাঝখানে পড়তে হবে? যদি একটা গুলিও ভুল করে কোনো আম জনতার গায়ে লাগতো তার দায় এই সরকার নিত তো? লাগেনি, বেঁচে গেছি, আমাদের ভাগ্য ভালো। কিন্তু বিশ্বাস করুন, এই সংস্কৃতি বাংলার নয়। বাংলায় এই সংস্কৃতি চলে না। তৃণমূলে তৃণমূলে মারপিট, তৃণমূলে তৃণমূলে দাদাগিরি, তার জন্য গোটা এরিয়া রণক্ষেত্র, গোটা একটা অঞ্চল রণক্ষেত্র। এবং যে প্রশ্ন সপ্তর্ষি দেব করেছে সেই প্রশ্ন আমাদেরও। থানার আইসি কোথায়? নারায়ণপুর থানা কেন অ্যাকশন নিল না? বিজেপির ইন্দ্রনীল খাঁ, তাকে জিজ্ঞেস করেছিলাম আমরা কি বলবেন এই সব দেখে। শুনুন ইন্দ্রনীল খাঁর প্রতিক্রিয়া। পুরো রাজ্যটাকেই তো একদম শেষ ধ্বংস করে দিয়েছে না তৃণমূল কংগ্রেস। কোথাও ফোন, কোথাও চুরি, কেউ চাকরি চুরি করে চলে যাচ্ছে, সাধারণ ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকছে, আর যারা ঘরে থাকতে চাইছে তারা ঘরেও থাকতে পারছে না। গুলির আওয়াজ, কোথাও বোমা ভাঙছে, বোমা বিস্ফোরণ হচ্ছে, মানে কখনো পুরো রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে। এটা তৃণমূল কংগ্রেস গত 14 বছর ধরে পুরো আমাদের পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গবাসীকে, বাঙালিকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের পুরো ভবিষ্যৎ ছাড়খাড় করে দিচ্ছে। গুলি, বোমা, বারুদ এর উপর পশ্চিমবঙ্গ রয়েছে। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত তিনি বলছেন প্রশাসনকে বলেছি কঠোর ব্যবস্থা নিতে। শুনুন। দেখুন, গুলি চলেছে এটা বাস্তব, আর আমি প্রশাসনকে বলেছি কঠোরভাবে দেখতে, কারণ যারা গুলি চালাচ্ছে তারা দুষ্কৃতী, আর দুষ্কৃতীদের তৃণমূলে কোনো স্থান নেই।
কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই কঠোর ব্যবস্থাটা কি? পুলিশকে বলুন এদের বিরুদ্ধে ঠিক এতটাই কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে পরের দিন এরা দিনে দুপুরে এভাবে বন্দুক নিয়ে এরকম ভাবে দাপাদাপি করার সাহস আর না পায়। কিন্তু ওই যে পলিটিক্যাল পার্টির তো আবার বল ছাড়া চলে না। বাহুবল না থাকলে তো আবার পলিটিক্যাল পার্টির হয় না। কে নাকি বলেছিল না, আমি গুন্ডা দমন করতে জানি, আমি গুন্ডা কন্ট্রোল করতে জানি। দরকার নেই, গুন্ডা টুন্ডা কন্ট্রোল করে লাভ নেই। শিক্ষা কন্ট্রোল করুন, স্বাস্থ্য কন্ট্রোল করুন, সরকারি স্কুলগুলো কন্ট্রোল করুন এবং নিজেদের দলের এইরকম কর্মীদের কন্ট্রোল করুন। এই অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস গুলোকে কন্ট্রোল করুন। দেখবেন মানুষ আশীর্বাদ করবে, মানুষ অনেক ভালো থাকবে। আজ নারায়ণপুরে দিনে দুপুরে যে ছবি আমরা দেখলাম তা আজ প্রশ্ন তুলছে যে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ধসতে চলেছে সেই রাজ্যে একটা ঈদের নেমন্তন্ন নিয়ে এমন কেন হবে? ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছিলাম আমরা, দেখবেন ফিরহাদ হাকিম কি বলেছে, দেখুন। সিপি কে বলবো বিধাননগরে যে একদম স্ট্রেন অ্যাকশন নিতে, কে করেছে কার লোক আমার দরকার নেই। মুখ্যমন্ত্রী বলেছেন ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে কোনো দল কোনো দেখা যাবে না, অ্যান্টি সোশ্যালরা কারোর হয় না। আমি ভাবি আমি দুটো ইলিগাল পুলিশ প্রোটেকশন দেবো, এই ধরো না, এই একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, ততক্ষণ যেই আমি বলবো না এটা অন্যায়, এটা করিস না, ওই মানুষটাকে মারতে নেই বা থ্রেট করতে নেই, আমার কাছে আবার একজনকে পালিয়ে যাবে। শুধু অ্যান্টি সোশ্যাল কারণ নয়, পুলিশকে অ্যাকশন নিতে হবে, অ্যারেস্ট করতে হবে। ঠিক, আমরাও তো বলছি পুলিশকে অ্যাকশন নিতে হবে, অ্যারেস্ট করতে হবে। কিন্তু ওই যে ফিরহাদ বাবু বললেন না যে মুখ্যমন্ত্রী বলেছে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক থাকতে হবে, ঠিক থাকছে না কেন? এই প্রশ্নটা একবার আমরা করতে চাই। দায় কার? কোন কারণে থাকছে না? পুলিশকে অ্যাকশন নিতে দেওয়া হচ্ছে না নাকি পুলিশ অ্যাকশন নিচ্ছে না? দেখুন উভয় সংকট। কিন্তু যদি পুলিশ অ্যাকশন না দেয় তাহলে এটা প্রমাণিত যে প্রশাসনের পুলিশের উপর কোনো কন্ট্রোল নেই, প্রশাসনের কথা পুলিশ শোনে না। আমার মনে হয় না এটা দিস ইজ দ্য কেস। আর যদি পুলিশকে অ্যাকশন নিতে না দেওয়া হয় তাহলে তো আরো সাংঘাতিক। কার বার্তায়, কার নির্দেশে? এত বড় কে এসছে যে জনগণের ওপর লাঠি ঘোরাতে চায় এভাবে গুন্ডা দিয়ে? ডেমোক্রেসি কিংবা গণতন্ত্রে জনগণই শেষ কথা। অনেক ফ্যাসিবাদী নেতা, ফ্যাসিস্ট এই গোটা বিশ্বে রাজ করার চেষ্টা হয়েছে, বিশ্বাস করুন একজনও টিকতে পারেননি। জনগণই শেষ কথা বলেছে। তাই জনগণের উপর দাদাগিরি করার নির্দেশ কার? আজ যেটা হয়েছে নারায়ণপুরে, এটা তো জনগণের উপর দাদাগিরি। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বর শিকার হচ্ছে নাম জনতা। এই এলাকার, নারায়ণপুর এলাকার সাধারণ বাসিন্দা, সাধারণ জনগণ, আর্ম ভোটার্স। সরি, এটা মেনে নেওয়া যায় না। ঠিক কি হয়েছে, কিভাবে আজ এখানে দাপাদাপি হয়েছে দেখবেন, বড় করে ফুল স্ক্রিনে দেখাবো আজ নারায়ণপুরে ঠিক কিভাবে এই অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসরা দাপাদাপি করেছে। দেখুন। लोग है कौन? डॉक्टर मेरे सामने चलो। अरे बाप आजाद से ऐसी भागी तो रेप। মানুষ চিৎকার করছে এদের দেখে। সেই আর্তনাদ প্রশাসনের কানে যায় না কেন? দিনে দুপুরে শাসক দলের কোন নেতা, কোন কর্মী এভাবে বন্দুক নিয়ে তাড়া করবে? কেন নারায়ণপুরে শাসক দলের নেতাদের লাঠি সোটা দিয়ে দেখা যাবে? কেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এত বড় লাইসেন্স পাবে যে তারা যে কোনো জায়গায় এসে এই দাদাগিরি করতে পারে? এই লাইসেন্স তাদের কে দিয়েছে? তাদের মনে পুলিশের ভয় নেই কেন? আইনের ভয় নেই কেন? কেন দিনে দুপুরে একজন বাচ্চা মেয়ে কিংবা একজন মহিলা চিৎকার করে উঠবে তার পাড়ায় বন্দুক নিয়ে তৃণমূল কর্মীর দাপাদাপি দেখে?
এটা তো কথা ছিল না। 2011 সালে এই প্রতিশ্রুতি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। তাহলে এই পরিস্থিতি হচ্ছে কেন? বারবার কখনো নারায়ণপুর, কখনো অন্যত্র, কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, এই পরিস্থিতি কেন হচ্ছে? অবৈধ বাজির কারখানা ফাটছে, 8 জন মারা যাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, মানুষ মরছে, দিনে দুপুরে রাস্তায় বন্দুক নিয়ে, লাঠি নিয়ে দাদাগিরি চলছে, মানুষ ভয়ে চিৎকার করছে, এ শহর আমাদের নয়, এ রাজ্য আমাদের নয়, এ রাজ্য এই সংস্কৃতি মানে না, এই রাজ্যের সংস্কৃতি আলাদা। যে মুখ্যমন্ত্রী, যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন, বিবেকানন্দের কথা বলেন, মাফ করবেন ম্যাডাম, এই সংস্কৃতি সেই রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বিবেকানন্দরা বলে যায়নি। 2011 সালে আপনি যখন ক্ষমতায় এসেছিলেন, আপনিও এই প্রতিশ্রুতি দেননি, আপনি বলেছিলেন অন্য কিছু। তাহলে এমনটা কেন হয়? কাদের সাহসে এরা সাহসী? কারা এদের মাথায় হাত রাখে? এই প্রশ্নগুলো আজ জানা দরকার, এই উত্তরগুলো আমরা চাই। কারণ যে রাজ্যে শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত হয়ে যায় না, যে রাজ্যে আম জনতার পিঠ দেওয়ালে ঠেকে যায়, সেই রাজ্যে মানুষ তাদের প্রশাসকের কাছে এই প্রশ্ন করবেই যে কেন এত খুনোখুনি, কেন এত হিংসা, কেন কিচ্ছু ঠিক হচ্ছে না। আর রাজনৈতিক ব্লেম গেমটা এবার বন্ধ হোক। লেটস সি সাম অ্যাকশন। কিছু সদার্থক পদক্ষেপ দেখি, যে পদক্ষেপের জন্য আমাদের রাজ্য এখন দরকার, এখন প্রস্তুত। কড়া পদক্ষেপ করুন, এদের কন্ট্রোল করুন। কারণ এদের কন্ট্রোল না করতে পারলে এই রাজ্যের জন্য অদূর ভবিষ্যতে খুব কালো দিন, খুব দুর্দিন রয়েছে, আর সেই দুর্দিন আমরা চাই না। যাব পরের খবর। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তিনি সাক্ষাৎ করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে এই মুহূর্তে ব্যাংককে রয়েছেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান। দুজনকেই এই সম্মেলনে একসঙ্গে নৈশভোজ করতেও দেখা গিয়েছে। শুক্রবার সকালে বৈঠক করতে দেখা গেল তাদের, হাসি মুখে হ্যান্ডশেক করতে দেখা গিয়েছে মোদী ও ইউনূসকে। বাংলাদেশকে মোদী কি বার্তা দিলেন? বাংলাদেশে শান্তি নিশ্চিত করতে হবে, নরেন্দ্র মোদী একদম কড়া বার্তা দিয়েছেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে, বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতেই হবে, যেটা মোহাম্মদ ইউনূস একেবারে করতে চাইছেন না। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু এই সরকারেরই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে কড়াভাবে বলে দিয়েছেন যে এবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্বাচন করতে হবে, এবং শুধু তাই নয়, সীমান্ত দিয়ে আর অনুপ্রবেশ করানো চলবে না। এই বৈঠকে এনেছে অজিত দোভাল, তিনিও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। উল্লেখ্য, সম্প্রতি সংখ্যালঘুদের উপর অত্যাচার ইস্যু নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই আবহে মোদী ইউনূসের মধ্যে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই আন্তর্জাতিক মহল মনে করছে। বৃহস্পতিবার থাইল্যান্ডে বিমস্টেক গোষ্ঠীর শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে মোহাম্মদ ইউনূসকে সুকৌশলে বঙ্গোপসাগরের ভূগোল বুঝিয়ে দিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউনূসের বাংলাদেশেই এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক, যেটা মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে বাংলাদেশই এই অঞ্চলের সমুদ্রে একমাত্র অভিভাবক, এই মন্তব্যের উপযুক্ত জবাব দিয়েছেন তিনি। 2024 সালের আগস্ট বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সময় থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ অবনতি হয়েছে, সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার হিংসা হয়েছে, বাংলাদেশে ইসলামী কট্টরপন্থী শক্তি কিংবা আমরা যাকে বলি, কিংবা আমি যাকে পার্সোনালি বলি জেহাদি শক্তি, তালিবানি শক্তি, তাদের উত্থান হয়েছে। এই নিয়ে নয়াদিল্লি বারবার উদ্বেগ প্রকাশ করেছে। উল্টো দিকে হাসিনার ভারতে থাকা নিয়ে আপত্তি জানিয়েছে বারবার বাংলাদেশও। গত সপ্তাহে ইউনূসের চীন সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবার একবার উত্তেজনা তৈরি হয়। চীন সফরে গিয়ে বেজিংকে বাংলাদেশে লগ্নির জন্য আহ্বান জানান ইউনূস। সেই সময় বিতর্কিতভাবে তিনি মন্তব্য করেন যে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যে স্থলবেষ্টিত। তিনি দাবি করেন সমুদ্রে পৌঁছতে তারা বাংলাদেশের ওপর নির্ভরশীল।
যদিও পরে ঢাকার তরফ থেকে দাবি করা হয়েছিল ইউনূসের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। না, সরি, মোহাম্মদ ইউনূস এরকমই একটা ভুল কথা বলেছিলেন, আমরা একটু চেপে ধরতেই তিনি আবার সুর বদলেছেন। ত্রিপুরায় বিজেপির শরিক প্রদ্যোৎ মাণিক্য দাবি করেছিলেন চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়া হোক। এইসবের মাঝে মোদি ইউনূস দ্বিপাক্ষিক বৈঠকে বেশ তাৎপর্যপূর্ণ এমনটাই অনেকে মনে করছেন। এর আগে অবশ্য এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দুটি চিঠি লিখেছিলেন নরেন্দ্র মোদী। একটি চিঠি তিনি লিখেছিলেন 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে, দ্বিতীয় চিঠি তিনি লিখেছিলেন 31শে মার্চ ঈদ উপলক্ষে। কয়েকদিন আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থাকে উপায় নেই। এদিকে দাবি করেছিলেন সরকারে আসার পরেই নাকি মোদির সঙ্গে কথা হয়েছিল তার। অনেক বিশ্লেষকেরই মত থাইল্যান্ডে আসন্ন বিমস্টেক সম্মেলনে মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ করার জন্যই সুর নরম করছে ইউনূস, কারণ এই সুর তো আর প্রথম দিকে ছিল না। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে মোদির সঙ্গে ইউনূসের একান্ত বৈঠকের আবেদন জানানো হয়েছিল। সেই বিষয়টি নিয়ে অবশ্য প্রাথমিকভাবে ভারত সরকারের তরফ থেকে নিশ্চিতভাবে কোনো কিছু বলা হয়নি। বৈঠক নিয়ে এক প্রকার ঝুলিয়েই রাখা হয়েছিল বাংলাদেশকে। এরই মাঝে ইউনূসের সুর বদলেছিল অনেক ক্ষেত্রে। এমনকি ঢাকার তরফ থেকে দাবি করা হয়েছিল চীন সফরে যাওয়ার আগে ইউনূস ভারত সফরে আসতে চেয়েছিলেন, তবে সেই বিষয়ে দিল্লির তরফ থেকে সাড়া পাওয়া যায়নি। তবে ব্যাংককে অবশেষে মুখোমুখি হলেন নরেন্দ্র মোদী এবং ইউনূস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্কের জন্য বার্তা দিয়েছেন, শান্তিপূর্ণ স্থায়ী বাংলাদেশের কথা বলেছেন, জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। শুনুন। Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. He underlined that India believed in a people-centric approach to the relationship and highlighted the cooperation between the two countries over a long period of time that has delivered tangible benefits to people in both countries. India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. আচ্ছা, আন্তর্জাতিক মহল কিংবা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই সাক্ষাৎকে ঠিক কিভাবে দেখছেন? অনিক চট্টোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞর সঙ্গে আমরা কথা বলেছিলাম। অনিক বাবু কি মনে করছেন শোনাবো। আজকে ব্যাংককে যে মিটিংটা হলো মোদি এবং ইউনূসের, সেই মিটিংটা যে কোনো সাক্ষাৎকার, এরকম দু দেশের নেতার যে কোনো সাক্ষাৎকারকে আমরা সবসময় ওয়েলকাম করব, কিন্তু দু দেশের সম্পর্কে এখন যে আড়ষ্টতা, সেই আড়ষ্টতা কতটা এই মিটিংয়ের পরে সেটা কাটবে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এই কারণে যে ভারতের অনেক আপত্তি আছে বাংলাদেশের সাম্প্রতিক বক্তব্য এবং আচরণে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের যে বক্তব্য, সম্প্রতি ইউনূস চীনে যে বক্তব্য রেখেছেন, বঙ্গোপসাগরের ওপর যে একচ্ছত্র অধিকার দাবি করেছেন চীনে গিয়ে, সেগুলো কিন্তু ভারতের মাথা ব্যথার কারণ। তাছাড়া ভারসাম্যের কথা বলেছেন মোদি। সম্পর্কে ভারসাম্য থাকাটা সবসময় খুব জরুরি, কিন্তু ভারসাম্যের জন্য দুটি দেশকেই এগিয়ে আসতে হবে। ভারসাম্যের জন্য বাংলাদেশকেও কিন্তু যথেষ্ট এগিয়ে আসতে হবে। বাংলাদেশের তরফ থেকে আমরা কিন্তু সেরকম প্রচেষ্টা দেখিনি। ফলে এই একটা মিটিংয়েই যে সমস্ত আড়ষ্টতা কেটে যাবে, সমস্ত বরফ গলে জল হয়ে যাবে, এরকমটা মনে হয় না। তবে এই মিটিংগুলো দুই দেশের শীর্ষ যারা নেতৃত্ব, তাদের এই মিটিং, সরকারের যারা প্রধান, তাদের এই সাক্ষাৎকার সবসময় আমরা স্বাগত জানাই। আজ এই পর্যন্তই গ্রাউন্ড রিপোর্টে আজ 3টি বিষয় তুলে ধরলাম, কিন্তু অবশ্যই এই 3টি বিষয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম বিষয়টা। এই মুহূর্তে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব করুণ, প্রায় বিপর্যয়ের মুখে। কারণ 26,000 শিক্ষকের চাকরি যাওয়ার পর অনেক স্কুল আছে যেখানে শিক্ষক নেই, তাই পঠন পাঠন লাটে উঠছে। আগামীকে কি দিয়ে যাবে? আমাদের নেতা মন্ত্রীদের এবার সময় এসছে এই কথা ভাবার। নিজেদের আখের হয়তো তারা গুছিয়ে নিয়েছেন, এবার একটু মানুষের কথা ভাবুন। আগামী প্রজন্মকে আপনারা কি দিয়ে যাবেন? এবং ইতিহাসে
আপনাদের সম্বন্ধে ঠিক কি লেখা থাকবে? দেখুন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, হিটলারকেও করেনি, আপনাদেরও করবে না। ইতিহাসের কথা ভাবুন, একটু ভয় পান, মানুষের জন্য একটু কাজ করুন, দেখবেন মানুষ বুক ভরা ভালোবাসা দেবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।